স্বাস্থ্য খাতের এই নানা রকম অব্যবস্থাপনা, নানা অভিযোগের ভিড়ে যখন বাজেটে আমরা দেখি এবার বরাদ্দটি বেড়েছে, আপনি এতে আসলে কোনো আশা দেখেন কি না সামনের দিনগুলোতে এই পরিবর্তন আসলে হবে, নাকি প্রতিবারের মতো শুধু বাজেটই বাড়বে কিন্তু অব্যবস্থাপনা রয়েই যাবে? না, বাজেট তো হচ্ছে, বাজেট একটা হচ্ছে সরকারের কমিটমেন্ট। তো বাজেট এবার গত বছরের তুলনায় প্রায় ডবল হয়েছে, তো এটা একটা বোঝা যাচ্ছে যে সরকারের কমিটমেন্ট বেড়েছে স্বাস্থ্য খাতে। আমাদের এবং স্বাস্থ্য খাতটা ৫১টি কিন্তু কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রাইট, রাইট। আরো অনেকগুলো স্বাস্থ্য অনেক খাতে আরো অনেক অনেকগুলো অনেক কিছু। উদ্যোগ, অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। এই সবগুলোই পজিটিভ দিক, এই সবগুলি পজিটিভ দিক। এবং এই এই বাজেটে আমাদের বলা হয়েছে যে আগামী ওরা চাচ্ছে যে ক্রমান্বয়ে তারা জিডিপির ৫% বাজেট ব্যয় করবে, যেটা ডাব্লিউএইচও রিকমেন্ডেশন যে জিডিপির 5% বাজেট শুড বি ইন দ্য হেলথ সেক্টর। তো এই আমাদের এই বাজেটে এবার বলছে যে ক্রমান্বয়ে ওরা 5%-এ যাবে। তো এটাকে আমরা পজিটিভ দেখছি। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, এই যে বাংলাদেশের শুধু খালি বাজেটে, খালি বাজেট না, বাজেট ইমপ্লিমেন্টেশন একটা বড় ব্যাপার। বাজেট ইউটিলাইজেশন, আগের যে আমরা গত বছর যে 35,000 টাকার বাজেট ছিল, সেখানে 35,000 কোটি টাকার বাজেট ছিল, সেখানেও একটা বিরাট অংশ কিন্তু আনইউটিলাইজ হয়ে যাচ্ছে। এবং যেটা ইউটিলাইজ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন স্টাডিতে, ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি এবং আমাদের অন্যান্য স্টাডিতে দেখা যাচ্ছে আমাদের যে ইউটিলাইজেশন কোয়ালিটিটা খুবই পোর। আমরা যে ইভেন স্বাস্থ্য খাতের যে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আমরা ক্রয় করছি, এই এটার এখানে স্বচ্ছতার অভাব, এখানে অনেক রকমের অ্যাকাউন্টেবিলিটির অভাব, এখানে অনেক ঘাটতি আছে। এবং অনেক দেখা যাচ্ছে যে একদম স্পেসিফিক স্টাডি করে দেখাচ্ছে যে আমাদের এই স্বাস্থ্য খাতের যে বাজেটের 30% অতিরিক্ত ব্যয় হচ্ছে শুধু কেনাকাটার কারণে, যেটা হওয়া উচিত না, কমার। তো এরকম যে ইউটিলাইজেশনের একটা একটা বিষয়, কাজে বাজেট অ্যালোকেশন বাড়ছে, আমরা হ্যাপি, কিন্তু এটা ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশনটা যেন হয় ঠিক মতো। কাজে আরেকটা হচ্ছে যে এই সেক্টরের একটা গভর্নেন্স ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখলাম আগুন বা অন্য কিছু, এই দিজ আর অল পার্টস অফ দ্য গভর্নেন্স ইস্যু। তো স্বাস্থ্য খাতের গভর্নেন্সটাকে আরো শক্তিশালী করতে হবে। এবং এই ব্যাপারে শুধু সরকার যে কমিটমেন্ট, যেটা আমরা এই বাজেটে দেখলাম সরকার অনেকগুলো উদ্যোগের কথা বলছে, যেটা স্বাস্থ্য ব্যবস্থাকে, যেমন ইভেন গ্রামীণ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবাটাকে বাড়ানো, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য সংখ্যা বাড়ানো, শক্তিশালী করা, এবং জেলা পর্যায়ের যে হাসপাতালগুলোকে মানে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত করা, এই সবগুলো কিন্তু এই জায়গায় ভালো আপনাকে পদক্ষেপ। আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জেলা পর্যায়ে হোক বা গ্রাম পর্যায়ে আমরা হয়তো হাসপাতাল করে দিচ্ছি বা স্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি করছি, কিন্তু প্রধান যে সমস্যাটি সেখানে থাকে সেটি হচ্ছে চিকিৎসক। ঢাকা রাজধানী ছেড়ে চিকিৎসকরা যেতে চান না, তখন তাদেরকে যেই পাঠানোর ক্ষেত্রে প্রধান কারণ তারা বলেন যে যে ধরনের সুযোগ সুবিধা হোক বা বেতন কাঠামো, সেটি আসলে সেখানে তেমন পাওয়া যায় না বলে তারা আসলে যেতে চান না, যার জন্যই প্রতিবারই আমরা দেখি যে আমি একটু পাশাপাশি আরেকটা জি। জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাজেট, অবভিয়াসলি যে বাজেট তো আমাদের দরকার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এই যে বাজেট বাড়লাম, কিন্তু স্বাস্থ্য খাতে স্কিলস, যেটাকে আমরা বলি স্কিলস ডেভেলপমেন্টের আসলে সুযোগটা কোথায়? এটার জন্য আলাদা কোনো বাজেট আসলে সেখানে আছে কিনা, এটা একটি বিষয়। 2 নম্বর হচ্ছে যে হাসপাতাল থেকে আরম্ভ করে যারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সাধারণ মানুষদেরকে, তাদের কিউসিটা কে আসলে কন্ট্রোল করবে? এই কিউসি কন্ট্রোল করার আসলে ওয়েটা কি? নতুবা তো আমরা তো আসলে এইভাবে মানে চিকিৎসা নিতে যে আগুনে পড়ব, কিংবা নবজাতক শিশু মারা যাবে, তো সেক্ষেত্রে কি হবে? এই আমাদের এই বর্তমান বাজেটে আমরা যেটা দেখছি, তারা কোয়ান্টিটির কথা বলছে যে আমরা কোয়ান্টিটি বাড়াচ্ছি, এই সুযোগ বাড়াচ্ছি, আমরা নতুন ডাক্তার হায়ার করছি, আমরা স্বাস্থ্যকর্মী হায়ার করছি। কিন্তু আপনি যেটা বললেন যে কোয়ালিটি কন্ট্রোলের যে বিষয়টা, যেটা আমাদের আসলে আসলে ঘাটতি, একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, আর একটা হচ্ছে মোটিভেশনাল ইস্যু কিন্তু রয়ে গেছে। এই যে আমাদের হসপিটালগুলো যেটা আছে উপজেলা পর্যায়ে, প্রায় দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি পদ শূন্য থাকছে না, যারা থাকছে তারাও ঠিক মতো কাজ করছে না। এই যে ব্যাপারগুলোর নিশ্চয়তা
করা যাচ্ছে না। তারপর যেই জেলা পর্যায়ের যে স্পেশালাইজড যে হাসপাতালগুলোকে আমরা বলছি যে এগুলোতে স্পেশালাইজড ট্রিটমেন্ট দেওয়া হবে, কিন্তু সেটার কোয়ালিটিটাকে এনশিওর করবে, মানে ইটস এ ভেরি ভেরি থিং। এবং আমরা এই বাজেটে কিন্তু এই কোয়ালিটির বিষয়টা আমার মনে হয় না আসে। আমি কেয়ারফুলি পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যা দেখছি যে ওনারা ভাবছে যে শুধু কোয়ান্টিটি বাড়াইলেই আমাদের হবে, কিন্তু কোয়ান্টিটির সাথে সাথে আমাদের যে কোয়ালিটিটা, বিশেষ করে আমরা যখন বলছি যে বিশেষ স্পেশালাইজ ট্রিটমেন্টগুলোকে আরো স্ট্রঙ্গার করতে হবে, সেই সেবাগুলো যেন আমাদের দেশে পায়, লোকজন যেন বিদেশে যেতে না হয়, সেই জন্য হলে যদি কোয়ালিটিটার বেশি এমফাসিস দিতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই যে আপনি যেটি বললেন যে বিদেশে বিদেশে যে যাচ্ছে মানুষ, বিশেষ করে যারা 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 এফোর্ড করতে পারে, এটাতে একটা বিশাল বিশাল বড় একটা অ্যামাউন্ট প্রতি বছর চলে যায় বাংলাদেশ থেকে। তো আমরা যদি বাজেটের কথা, আমরা যদি এই বিষয়টাও দেখি যে এই টাকাটাও যদি আমরা দেশে ধরে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি যে প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলো কি আসলে ডেভেলপ করা সম্ভব না? মানে এটার জন্য ব্যক্তি মানে ইয়া করতে পারে কিনা, মানে প্রাইভেটলি এটা একটা বিরাট অপরচুনিটি আমাদের বিভিন্ন, এখানে কোনো আসলে একজ্যাক্ট নাম্বার নাই। অনেক স্টাডি বলছে বছরে 8 থেকে 10 লাখ লোক বাইরে যাচ্ছে, কেউ বলছে এটা আমি যতটুকু অ্যামাউন্টটা জানি 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রতি বছরে যায়, মানে 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রতি বাইরে চলে যাচ্ছে প্রতি বছর। আমরা যদি ওই জায়গাটা আমরা দেশে ইনভেস্ট করতে পারতাম, আমরা যদি দেশের হসপিটালগুলোতে ইনভেস্ট করতে পারতাম এবং এখানে কোয়ালিটি ইমপ্রুভ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সব লোক, অবশ্য সবাই যে যাবে না তা না, একটা বড় অংশ হয়তো থেকে যেত এখানে। কাজে এই একটা অপরচুনিটি আমাদের, এটা আমরা লস্ট অপরচুনিটি বলবো যে আমরা এই সুযোগটা নিতে পারছি না। এবার কি আমরা সেই সুযোগটি নিতে পারি কিনা, আমাদের পরিকল্পনাটা আসলে কি হওয়া উচিত? আমার মনে হয় এই কথাটা মাথা রেখে, এবং এবারে বাজেটে এই কথাটা বলা হয়েছে যে এই যে আমাদের ধারাবাহিকভাবে লোকজন বিদেশ চলে যাচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য ওনারা চাচ্ছে যে আমাদের বিশেষায়িত যে সুযোগগুলোকে বাড়ানো এবং সেই সুযোগগুলোকে বাড়ানো। কিন্তু এখন যেটা একটু আগে আমার আরেক ভাই বলল যে এইটা আমরা ইন্টেনশনটা ইজ গুড, কিন্তু এটা যে কোয়ালিটিটা এনশিওর করা, সেটা আমরা কিভাবে করব? কারণ এই কোয়ালিটিটা এনশিওর করার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্বাস্থ্যের কিন্তু খালি হসপিটাল আর বিল্ডিং না, এটা আসলে মূল হচ্ছে চিকিৎসক, তার এক্ষেত্রে আলাদা কোনো মনিটরিং সেল করা, মানে নজরদারির যে বিষয়টি, সেটা কি আসলে সেই ক্ষেত্রে বোধহয় আরো সিরিয়াস মানে উদ্যোগ নেওয়া, আমার সেইটা আমি ঘাটতি দেখছি আমাদের এখানে। ইন্টেনশন গুড যে আমরা করব, কিন্তু এটার যে কোয়ালিটি ইনস্টিটিউট করা ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই বিষয়টি প্রপারলি চিন্তা করা হয়নি। ডাক্তারের পাশাপাশি যেটা হচ্ছে আমাদের যেটা একটা বড় সংকট, সেটা কিন্তু নার্স। হ্যাঁ, যেটা হচ্ছে যে পৃথিবীতে যেখানে দেখি না কেন, সারা বিশ্বে যেখানে উন্নত দেশগুলোতে কিন্তু নার্স একটা বিশাল ফ্যাক্টর। মানে বিশেষ করে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যান কিংবা যুক্তরাজ্যে যান, সেখানে আপনি দেখবেন যে ডাক্তারের আগে মানে 75% কাজটা কিন্তু নার্স করে আপনার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই স্কিল নার্সটা এখন পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারলাম না। এইটা মানে আমাদের আসলে এটা আমাদের একটা বিরাট ব্যর্থতা। আমাদের দেখেন ডাক্তার, একটা যে কোনো হসপিটালে গেলে কয়জন ডাক্তার কয়জন নার্স, রেশিওটা উল্টা হওয়া উচিত ছিল। আমরা দেখি যে নার্সের চেয়ে ডাক্তার অনেক বেশি, যার ফলে আমাদের দেশের এই নার্সিং বিষয়টাকে বোধহয় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের মেডিকেল কলেজ কতগুলো, নার্সিং কলেজ কতগুলো আপনি দেখেন। তারপর হচ্ছে যে নার্সিং এর কোয়ালিটি, আমাদের তো নার্সিং যে এখনো যে নার্সিং শিক্ষাটাকে ব্যাচেলর একটা ডিগ্রি, এটাকে আরো যে অ্যাডভান্স করা যায় সেটা করা হচ্ছে না। 2 নাম্বার, এটা আমাদের সামাজিকভাবে বোধহয় আমরা এখনো এই সেবাটাকে যথেষ্ট গুরুত্ব দেই না। আমরা যে গুরুত্ব দেয় না, সেবা তো দূরের কথা, পেশাটাকেও গুরুত্ব দেয় না। এটা বোধহয় একটা কারণ। আমাদের যারা নার্সিং এ যারা যায় তারা কিন্তু ভালো স্টুডেন্ট যেতে চায় না। নার্সিং এ যারা যায় তারা মানে এটার একটা দিক, কারণ এই নার্সিংটাকে আমরা এখনো রেসপেক্টফুলি দেখছি না। আমরা অনেকটা সে যেমন ডাক্তারের একটা নার্স কখনো আমরা সমতুল্য মনে করি না, কিন্তু আসলে দুইজনে কিন্তু সমান হইতে পারে। যার ফলে আমাদের এটা একটা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটা একটা
বড় ঘাটতি রয়ে গেছে। আমাদের যে এক নার্সের সংখ্যা কম, দুই নার্সের যে সংখ্যা সেটা কোয়ালিটিটা ভালো হচ্ছে না। এটা যে একটা রিয়েলি স্পেশালাইজ সার্ভিস হতে পারে, এটা নিয়ে মাস্টার্স পিএইচডি হতে পারে, সেই চিন্তাটা কিন্তু আমাদের এখানে করা হয়নি। আমরা অর্থাৎ সেই পড়াশোনার বিষয়টি আপনি নিয়ে আসছেন যে এই পেশাটাকেও আসলে আরো রিচ করার জন্য যদি পড়াশোনার জায়গাটি আরো গবেষণা থেকে শুরু করে সেটা যদি করা যেত, তাহলে হয়তো বা আমরা যেমন আমাদের একজন অতিথি বলছিলেন যে ডাক্তারের আগে আসলে 70% কাজ আসলে নার্সরাই আসলে রোগীকে সেই সেবাটা দিয়ে থাকেন। আমরা বাইরের দেশের উদাহরণ দিয়ে আসলে কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, যেহেতু তিনি শিক্ষা নিয়েও কাজ করেন। এই জায়গায় অর্থাৎ কোয়ালিটি এনশিওর করার আগে আমাদের তার মানে হচ্ছে যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ে শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করা, তাকে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। আপনার দৃষ্টিতে তাহলে কি মনে হয় যে সামনে আমরা এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এত বেশি শিক্ষা ব্যবস্থাপনা আছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের, সেখান থেকে দিন শেষে তো আসলে আপনি একটা কথা মাঝখানে বলেছেন যে এখন আর কেউ শিক্ষক হতে চায় না। এখন আসলে সেভাবে আগে যেরকম শিক্ষা পেশাটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে রাখা হতো তালিকায় যে একজন মানুষ সেই শিক্ষক হবে, সেই জায়গায় আসলে রাখছে না। এই যে পিছিয়ে পড়ার যে অংশটা বা অনাগ্রহের যে জায়গাটা, সেটি আসলে আমরা কিভাবে সামনের দিনে দূর করব? তানিয়া, থ্যাংক ইউ। যে জায়গা থেকে আমি বলছিলাম ওই জায়গা থেকে যদি বলি, সেই জায়গা থেকে আসার পরে আমার পরের আলোচনা হবে, খুব সংক্ষেপে শেষ করব। সেটি প্রথমে হচ্ছে যে আমাদের এডুকেশনের ক্ষেত্রে একটি ন্যাশনাল গোল যেটা, সেটা কিন্তু আমাদের নেই যে আমরা কি অর্জন করতে। 25 ধরনের যে শিক্ষা ব্যবস্থা আমি বললাম, সেই 25 ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা কি একটি আমব্রেলার আন্ডারে নিয়ে আসতে পারি? এটার জন্য আমাদের গভর্নমেন্টের প্রথমে একটি প্ল্যান নিতে হবে। আপনি জাতীয় শিক্ষানীতি 2010-এ সেখানে কিন্তু 6টি সাবজেক্টের কথা বলা হয়েছিল যে যেই বাংলা মিডিয়ামে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, ইংলিশে পড়ুক, তাকে 6টা সাবজেক্ট তাকে বাধ্যতামূলক পড়তে হবে। তা আমাদের এখন কওমি মাদ্রাসার সংখ্যা হঠাৎ করে কোভিডের পরে বেড়ে গিয়েছে এবং স্টুডেন্টরা সেদিকেই যাচ্ছে, ফ্যামিলিগুলো সেদিকেই যাচ্ছে। এটা রাজনৈতিক, সোশিও পলিটিক, ইকোনমিক ইস্যু, অনেক ফ্যাক্টর এখানে জড়িত। সেই জায়গায় আমাদেরকে ঠিক করতে হবে যে 25 হোক বা 20 হোক, যেটা হোক, আমাদের ন্যাশনাল গোল হচ্ছে একটি ঠিক করতে হবে। সেই ন্যাশনাল গোল আমরা অ্যাচিভ যদি করতে চাই, তাহলে আমার কি কি সাবজেক্ট লাগবে, প্রতিটা শিক্ষা ব্যবস্থায় সেই সাবজেক্টগুলো ইনক্লুড করতে হবে, বাধ্যতামূলক করতে হবে এবং সেগুলো পড়াতে হবে। অ্যাসেসমেন্ট সেটা ন্যাশনালি হতে হবে, সেন্ট্রালাইজ একটা অ্যাসেসমেন্ট হবে এবং সেগুলোকে মনিটর করতে হবে। এটি এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, ন্যাশনাল গোল যখন আপনি সেট করবেন, তখন কিন্তু বাই ডিফল্ট একটি জিনিস চলে আসবে, সেটি হচ্ছে আমার মাস্টার্স পাস কি আমি সবাইকে করাবো, নাকি আমি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের দিকে নিয়ে যাব। যখন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের দিকে নিয়ে যাবো, কেননা আমার সবাইকে তো এমএ পাস করানোর দরকার নেই, সবাইকে আমার পিএইচডি করানোর দরকার নেই। যেই ছেলেটি যে লেভেলে দরকার, ক্লাস 8-এ যে আমাদের পরীক্ষার কথা বলা হচ্ছিল প্রাইমারি, সেটি 8 পাস করার পরে একটি গ্রুপ কিন্তু চলে যাবে সে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে। তেমনি এসএসসি পাস বা এইচএসসি পাস করার পরে একটি গ্রুপ কিন্তু চলে যাবে আপনার হায়ার টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, ইনক্লুডিং নার্সিং সিস্টেমে। নার্সিংও তখন কিন্তু একটি পার্ট হয়ে যাবে। তাহলে আপনি দেখবেন আমাদের হেলথে বলি, আমাদের জব প্লেসমেন্ট বলি, আমাদের জবের যে মার্কেটের সাথে অ্যালাইন করে যে জব মার্কেট তৈরি করা কারিকুলাম, সবগুলো হবে। সেটার জন্য প্রথমে আমাদের গভর্নমেন্টকে, নতুন একটি গভর্নমেন্ট এসেছে, এই বাজেট তারা তড়িঘড়ি করে দিয়েছে। এই বাজেটে তারা যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে নির্বাচনী ইশতেহারে, এবং যেগুলোকে জনবান্ধব বলবো না, আমি বলবো যে জনগণের খুব সহজে মন জয় করা যায় সেই রকম কিছু কথা রয়েছে। যেমন আমি বলি যে স্কুলগুলোতে ফ্রি ওয়াইফাই এক্সপেনশনের কথা বলা হয়েছে, স্মার্ট ক্লাসরুমের কথা বলা হয়েছে, ওয়ান টিচার ওয়ান টেব ইনিশিয়েটিভ বলা হয়েছে, বাচ্চাদেরকে ফ্রি স্কুল ড্রেসের কথা বা ইউনিফর্মের কথা বলা হয়েছে, ফ্রি স্কুল ব্যাগ বলা হয়েছে। এই ধরনের জিনিসগুলো এসেছে, কিন্তু আমাদেরকে বিয়ন্ড এটার বাইরে যে চিন্তা করতে হবে ফর কোয়ালিটি এডুকেশন। আমাদের এই সময় কিন্তু একটি জিনিস কাজ করা খুব জরুরি, সোশ্যাল ইমোশনাল যে ইস্যুটি। আপনি দেখবেন যে ক্লাসরুমে বাচ্চারা সহিংস আচরণ করছে। আপনি আমাদের দুটো বিখ্যাত কলেজ রয়েছে, আমি নাম বলছি না, তারা কিছু ঘটনা না হলে দেখি আমরা মারামারি লেগে রাস্তা বন্ধ হয়ে যায়। কেন করছে? এটার জন্য কলেজগুলো তো দায়ী না, আমাদের বাচ্চাদের যে মনোজগতের যে সমস্যা, আমাদের সেই জায়গাগুলোতে নিয়ে কাজ করা দরকার। এগুলো হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য দরকার। আমি একটা বিষয় শুধু একটু বলতে চাই, যেমন বিশেষ করে বাচ্চাদের নিয়ে যেসব শিক্ষকরা কাজ করেন, এটা সারা বিশ্বে একটি মানে প্র্যাকটিস, সেটা হচ্ছে যে তাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চারিত্রিক যোগ্যতা। তো এই জায়গাটা আমরা দেখেছি যে বাচ্চারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু নির্যাতিত হয়, শারীরিকভাবে লাঞ্ছিত হয়, এবং এই যে মানে ইভেন আপনি জানেন যে বিভিন্ন ধরনের অনেক
বাজে বাজে ঘটনাও ঘটে। তো আমরা এই শিক্ষকদের চারিত্রিক যোগ্যতাটা বাংলাদেশে বিশেষ করে যারা বাচ্চাদের সাথে কাজ করবে স্কুল লেভেলে, প্রাইমারি স্কুল লেভেলে, সেই জায়গাটাতে আমরা কিভাবে তাদেরকে আমরা আসলে করে তুলব, এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি দেখুন, আমি এর সাথে একটু আগে যাই। কিছুদিন আগে তানিয়া যেটি বলছিল যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি, আমরা কি সৃজনশীল শিক্ষা পদ্ধতি, যে শিক্ষক ক্লাসরুমে পড়াচ্ছে উনি কি সৃজনশীল শিক্ষা পদ্ধতি পড়ে এসেছে? অবভিয়াসলি না। তাহলে আমরা কিভাবে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে আসতে হবে? কিন্তু আমরা সৃজনশীল পদ্ধতির জন্য কি শিক্ষককে প্রশিক্ষণ দিতে পেরেছিলাম? সব শিক্ষককে আমরা পারি না, এবং সেটার ইভালুয়েশন হয় না। এমনি ভাবে আপনি যেই শিক্ষক, যিনি শিক্ষক পেশে আসবে, যেই লেভেলের বাচ্চাদেরকে, আপনি প্রাইমারিতে আপনি দেখছেন যে ছোট বাচ্চা, সেকেন্ডারিতে যাবো, এটা আরো ভয়ঙ্কর জায়গা। এটা বয়স সন্ধিকালীন একটা সময়, পিউবার্টি এরিয়া। এটা হচ্ছে ছেলে মেয়ের সেই সময় হরমোন চেঞ্জ হয়, বাচ্চারা খুব ইমোশনাল হয়ে যায়, এবং এই সময়টা মেইন ডিরেল হওয়ার জায়গা থাকে। তা আমাদের শিক্ষকদেরকে, সেটা প্রাইভেট স্কুল হোক, মাদ্রাসা হোক, আর সরকারি হোক, বেসরকারি হোক, আমাদেরকে এটি গভর্নমেন্টের মনিটরিং এর আন্ডারে নিয়ে আসা দরকার। এবং যে শিক্ষক হবে সেই শিক্ষকগুলো অবশ্যই প্রশিক্ষণ পেতে হবে। সে এনজিওর মাধ্যমেই পড়াক আর যেখানে যাক। এটা আমি আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই। আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, সেই জায়গাটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটা বিশাল অংশ মাদ্রাসায় পড়াশোনা করছে, এবং সেখানে জানেন যে মাদ্রাসায় কিন্তু আবাসিক ব্যবস্থা রয়েছে। এখন বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি আবাসিক, তার মানে যে কারণে কিন্তু তাদের আসলে চাইল্ডহুড থাকে না, এবং এই যে চাইল্ডহুড তাদের হয় না, এবং একটি মাদ্রাসার মতো একটি জায়গাতে বাংলাদেশের মানে ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে, এবং তাদেরকে আপনি রাত দিন রাখছেন, সেই জায়গাতে আসলে কোনো নীতিমালা প্রয়োজন আছে কিনা? আমি ওই জায়গাতে কিন্তু প্রথমেই বলেছিলাম, আপনি কিন্তু আলিয়া মাদ্রাসাতে সেভাবে কিন্তু নেই, আপনার আবাসন নেই। জি। আবাসন থাকলেও যেমন আমাদের যেমন কলেজগুলোতে যেমন হোস্টেল সিস্টেম আছে, আলিয়া মাদ্রাসাতেও কিছু মাদ্রাসায় হোস্টেল সিস্টেম আছে। কিন্তু যে কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার আবাসন সিস্টেমগুলো ফুললি ডিফারেন্ট। সেখানে দেখবেন যে ওই যেই জায়গায় সে টুলের উপরে বসে পড়ছে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে, কিছুক্ষণ পর টুলটা সরিয়ে ওখানে বিছনা বিছিয়ে ঘুমাচ্ছে সে। আবার শুক্রবার যখন আসছে, সে তার যায় না বিছানাটা যে উপরে ছাদে বা কোথাও রেখে ওখানে আবার আমরা যে নামাজ পড়ছি। অর্থাৎ ব্যবস্থাপনার ভিতরে আসলে যদি পরিবর্তনটি আনা যায়, তাহলে বাজেটটি যে উদ্দেশ্যে আসলে দেওয়া হয়েছে সেটি নিশ্চয়ই সুব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান, এবং একই সাথে ধন্যবাদ ডক্টর গোলাম রসুল। আপনাকেও নিশ্চয়ই আগামীতে আবারও আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবার সুযোগ হবে আমাদের।